হাজারো ভুয়া কোভিড রিপোর্ট দেওয়ার পর জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনার দাবি সবই জানতেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি। আমি ডিজি স্যারকে বলেছি, এডিজি ম্যাডামকে বলেছি। প্রমাণ কেন থাকবে ওনাদেরকে জিজ্ঞেস করেন। আবুল কালাম আজাদ স্যার উনি জানেন, এডিজি ম্যাডাম জানেন। দায় এড়ানোর সুযোগ নেই। আমরা যখন এমডি সাহেবকে জিজ্ঞাসা করলাম আমার চেয়ারম্যানকে, তখন সে কিন্তু বলেছে যে চেয়ারম্যান আমার ওয়াইফ, তার নাম সাবরিনা। বক্তব্য পাওয়া যাচ্ছে না মহাপরিচালকের সাফাই গেয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি। দেখছিলেন বিশেষ শিরোনাম রাতের সময়, সঙ্গে আছে আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কোরবানির ২০ দিন আগেও রাজধানীতে পশুর হাট বসা নিয়ে অনিশ্চয়তা। অনলাইনে কিনলে দিতে হবে না হাসিল। চট্টগ্রামে খামার থেকে বেচা কেনার প্রস্তুতি। আবারও আগের মতো গণপরিবহনে বিশৃঙ্খলা। তোয়াক্কা করছে না স্বাস্থ্যবিধির। দেশে কমছে করোনা পরীক্ষা, বাড়ছে সংক্রমণের হার। একদিনে ৩০ জনের মৃত্যু। ৭ বছর পর আবারও আবাসিক খাতে গ্যাস সংযোগের সিদ্ধান্ত। নতুন সব সংযোগই হবে প্রিপেইড। উৎপাদন বাড়ানোর পরামর্শ। বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে দ্বিতীয় দফায় বন্যায় প্লাবিত হাওড়াঞ্চল। পানিবন্দী ৪৫,০০০ পরিবার। এবং অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনকে চিরবিদায়। বনানীতে মায়ের কবরে সমাহিত। নমুনা ফেলে দিয়ে হাজারো মন গড়া কোভিড রিপোর্ট দেওয়ার পর জেকেজির চেয়ারম্যান ডক্টর সাবরিনা আরিফ চৌধুরী এখন বলছেন প্রতারণার বিষয়ে আগেই জানিয়েছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে। তিনি চেয়ারম্যান নন দাবি করলেও পুলিশ বলছে তার সম্পৃক্ততার বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছেন গ্রেফতার হওয়া তার স্বামী আরিফুল। শিগগিরই সাবরিনাকে জিজ্ঞাসাবাদের আওতায় নিয়ে আসা হবে বলেও জানান তারা। বেলায়েত হোসাইনের রিপোর্ট। করোনা পরীক্ষার মন গড়া রিপোর্ট দেওয়া নিয়ে এখন আলোচনায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী। অপকর্মের দায়ে প্রতিষ্ঠানের সিইও তার স্বামী আরিফ চৌধুরী সহ ৬ জন কারাগারে। কিন্তু প্রায় ২০ দিন ধরে লোকচক্ষুর আড়ালে সাবরিনা। অবশেষে সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়লেন তিনি। নিজেকে নির্দোষ দাবি করে সাবরিনা বলেন তিনি নাকি জেকেজির চেয়ারম্যানই নন। জেকেজির কোনো চেয়ারম্যানের কোনো প্রশ্ন ওঠে না। এটি ওভাল গ্রুপের একটি অঙ্গ সংগঠন এবং ওভাল গ্রুপ ব্যক্তি মালিকানাধীন একটি প্রতিষ্ঠান, যেখানকার মালিক হচ্ছে আরিফুল চৌধুরী। ওরা কেন এই জেকেজির সাথে আমাকে চেয়ারম্যান নাম যুক্ত করেছে, তো এই জিনিসটার সাথে আমাকে কেন জড়ানো হচ্ছে জোর করে, আমি এটা বুঝতে পারছি না। প্রায় ৩ মাস ধরে নমুনা সংগ্রহের নামে যে প্রতারণা করেছে জেকেজি, সেই কার্যক্রমে সরাসরি অংশ নিয়েছিলেন সাবরিনাও। সেই সময় বিভিন্ন গণমাধ্যমে নিজেকে চেয়ারম্যান পরিচয় দিয়ে সাক্ষাৎকারও দিয়েছেন। তবে এখন কেন পদপদবীর কথা অস্বীকার করছেন? আমি ওনাকে কাজ পাইয়ে দিতাম বা দিয়েছি, এটা একেবারেই মিথ্যে কথা। এখন অভিযোগ প্রমাণ হোক। আমার পুরো বলেন। একদিকে বলছেন জেকেজির সঙ্গে আপনার কোনো সম্পর্ক নেই, এখন সম্পর্ক নিয়ে বলেছি। আগে তো খাওয়ার পরে সম্পর্ক নাই না, তার আগেই আমরা দেখেছি আপনার সঙ্গে জেকেজির সঙ্গে সম্পর্ক। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জেকেজির হয়ে কথা বলেছেন। আমাকে ডিরেক্টর স্যার কাছে যেতে হবে। পুলিশ বলছে জেকেজির প্রতারণা থেকে সাবরিনার কোনোভাবেই দায় এড়ানোর সুযোগ নেই, কারণ তার স্বামী আরিফ চৌধুরী জিজ্ঞাসাবাদে প্রতিষ্ঠানের সঙ্গে সাবরিনার সক্রিয় সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। সাবরিনার কথাটা এসেছে এবং আমরা যখন এমডি সাহেবকে জিজ্ঞাসা করলাম আমার চেয়ারম্যানকে, তখন সে কিন্তু বলেছে যে চেয়ারম্যান আমার ওয়াইফ, তার নাম সাবরিনা। তবে তাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না? তাকে আমরা এখনো আমাদের আয়ু এখনো কথা বলতে পারে নাই, তার সাথে কথা বলবেন, তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। জেকেজির প্রতারণার বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদকেও জানিয়েছিলেন বলে দাবি ডাক্তার সাবরিনার। আমি ডিজি স্যারকে বলেছি, এডিজি ম্যাডামকে বলেছি। প্রমাণ কেন থাকবে ওনাদেরকে জিজ্ঞেস করেন। আবুল কালাম আজাদ স্যার উনি জানেন, এডিজি ম্যাডাম জানেন। এ বিষয়ে মহাপরিচালককে বারবার ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি, সাড়া পাওয়া যায়নি খুদে বার্তা পাঠিয়েও। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কোনো বক্তব্য না পাওয়া গেলেও সংস্থাটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে তাদের পক্ষে সাফাই গাওয়া হয়। সংস্থাটির সহকারী পরিচালক ডক্টর জাহাঙ্গীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জেকেজি গ্রুপ করোনা টেস্টের নামে প্রতারণা করতে পারে এমন ধারণা ছিল না।
গণমাধ্যমকে একটি শ্রেণী ভুল বোঝাচ্ছে বলে উল্লেখ করা হয়। মার্চের শুরুতে অজানা ভাইরাস কোভিড-19 দেশে হানা দিলে কপালে চিন্তার ভাঁজ পড়ে দেশের স্বাস্থ্য সংশ্লিষ্টদের। করোনা দিনে দিনে বাড়তে থাকায় পরিস্থিতি সামাল দিতে সরকারের পাশাপাশি এগিয়ে আসে বিভিন্ন বেসরকারি খাত। তবে করোনা টেস্টে প্রতারণার বিষয়টি সামনে আসে বেসরকারি সংস্থা জেকেজি হেলথ কেয়ারের কর্ণধার আরিফ চৌধুরী গ্রেফতারের পর। সম্প্রতি দেশব্যাপী সমালোচনার ঝড় ওঠে রাজধানীর রিজেন্ট হাসপাতালে করোনা টেস্টের অরাজকতা নিয়ে। বেসরকারি এ দুটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে করোনা পরীক্ষায় নমুনা সংগ্রহ এবং ভাইরাসে আক্রান্ত রোগীদের নানা প্রতারণার প্রমাণ পায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ অবস্থায় প্রশ্ন ওঠে এ খাতে স্বাস্থ্য অধিদপ্তরের তদারকি নিয়ে। এ অবস্থায় বুধবার গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে দুটি প্রতিষ্ঠানের প্রতারণা নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর নিজেদের অবস্থান ব্যাখ্যা করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা প্রতারণা করতে পারে এমন ধারণাই ছিল না তাদের। স্বাস্থ্য অধিদপ্তর একটি সেবাধর্মী প্রতিষ্ঠান, তাই দ্রুত কোভিড স্বাস্থ্যসেবা সম্প্রসারণের মূল লক্ষ্য ও সদিচ্ছা নিয়ে জেকেজিকে অনুমতি দেওয়া হয়েছিল। প্রতিষ্ঠানটি প্রতারণা করতে পারে এমন ধারণা আদৌ ছিল না। অধিদপ্তর বলছে, যখন রিজেন্ট হাসপাতালকে করোনা চিকিৎসার জন্য অনুমতি দেওয়া হয় তখনও হাসপাতালটির মেয়াদোত্তীর্ণ লাইসেন্সের বিষয়টি জানতেন তারা। তবে নবায়নের শর্ত দিয়ে চিকিৎসার অনুমতি দেওয়া হয় বলে দাবি স্বাস্থ্য অধিদপ্তরের। ক্রান্তিকালে রিজেন্ট হাসপাতাল কর্তৃপক্ষ ঢাকার উত্তরা ও মিরপুরে অবস্থিত ওই নামের দুটি ক্লিনিককে কোভিড হাসপাতাল হিসেবে ডেডিকেটেড করার আগ্রহ প্রকাশ করে। তবে ক্লিনিক দুটি পরিদর্শনকালে চিকিৎসার পরিবেশ উপযুক্ত দেখতে পেলেও ক্লিনিক দুটির লাইসেন্স নবায়ন ছিল না। ইদানিং কোনো স্বার্থন্বেষী মহল কল্পিত ও মিথ্যা তথ্য দিয়ে গণমাধ্যমকে বিভ্রান্ত করে স্বাস্থ্য অধিদপ্তরের সুনাম নষ্ট করার প্রয়াস চালাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নজরদারি না বাড়ালে এমন ঘটনা বাড়তেই থাকবে। শুধু ডিফেন্ড করে গেলে হবে না, ভবিষ্যতে এই জিনিসগুলোর পুনরাবৃত্তি রোধ করতে গেলে এটার জন্য দায়ীদেরকে শনাক্ত করে যদি সঠিকভাবে মূল্যায়ন করা না হয় তাহলে এইসব ঘটনাগুলো ঘটতেই থাকবে। নিজেদের পক্ষে সাফাই না গিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদের প্রতারণায় নিঃস্ব বহু ব্যবসায়ী। জালিয়াতি ফাঁস হওয়ার পর উঠে আসছে নতুন নতুন অভিযোগ। চলতি বছরও শাহেদের বিরুদ্ধে হয়েছে নতুন 3টি মামলা। এছাড়া আরও 20টি চেক জালিয়াতি মামলার খোঁজ পেয়েছে র্যাব। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, শিগগিরই আইনের আওতায় আনা হবে এই প্রতারককে। বালু ব্যবসায়ী জয়নাল আবেদিনের কাছ থেকে 15 লাখ টাকার বালু নেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ, কিন্তু 2 বছরেও সে টাকা পাননি ব্যবসায়ী জয়নাল আবেদিন। এদিকে সেই বালু পদ্মা সেতু নির্মাণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন শাহেদ। আমি যে রেটে দিচ্ছি এই রেট থেকে কমে যায়, বিক্রি করে টাকা নিয়ে গেছে। এখন তো আমি বলতেও পারি না যে আপনার মাল বিক্রি করে আসছেন। পাওনা টাকা না পেয়ে বেড়েছে জয়নালের ঋণের বোঝা। বাড়ি ভাড়া বাকি পড়েছে 9 মাসের। ঢাকা ছেড়ে যাওয়ার টাকাও নেই পকেটে। এখান থেকে যাবো, সেই ভাড়ার টাকাও আমার কাছে নেই। 9 মাস হয়ে গেছে, বাড়ি ভাড়া দিতে পারি না। আমি সুনামগঞ্জে চলে যেতাম, যাবো যে কীভাবে যাবো, খরচের টাকা নেই। শাহেদের প্রতারণার খবর গণমাধ্যমে প্রকাশের পর সিলেট থেকে ছুটে আসেন শামসুল মাওলা। তার পাওনা 30 লাখ টাকা। এবছর জানুয়ারিতেই 3টি মামলাও করেছেন শাহেদের বিরুদ্ধে। জিডি করছিলাম, যে জিডির পরে তার এই অফিসে ডাকাইয়া নিয়েছিল, তখন আমাকে নিচেছে মাইরা ফেলার জন্য। তার এক লোকে আমাকে এইখান থেকে পাঠাইয়া উত্তরা থানায় পাঠাইছে। উত্তরা থানায় আসিয়া ওসি সাহেবকে বললাম, ওই লোকের সাথে দেখা করার জন্য তো ডাকছে, ওখানে তো আমার নিরাপত্তা নাই। ওসি সাহেব আমাকে বললো, বাপুরে ওর হাত অনেক উপরে, তাই বলে এক কাজ করেন, আপনি কোর্টে গিয়া মামলা করেন। আইন শৃঙ্খলা বাহিনী বলছে, গোয়েন্দা তৎপরতার পাশাপাশি প্রযুক্তির সহায়তায় খোঁজা হচ্ছে শাহেদকে। রিজেন্ট গ্রুপের যে র্যাবের দায়েরকৃত মামলাটি, এই মামলার পাশাপাশি আমরা আরও বেশ কিছু অভিযোগ ইতিমধ্যে পেয়েছি রিজেন্ট গ্রুপের বিরুদ্ধে। সেগুলো আমরা প্রাথমিক তদন্ত করছি এবং প্রাথমিক তদন্ত শেষে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিব। শিগগিরই তাকে গ্রেফতারের ব্যাপারেও আশাবাদ জানান এই কর্মকর্তা। শাহরিয়ার জামান দ্বীপ, সময় সংবাদ, ঢাকা। কোরবানির 20 দিন আগেও রাজধানীতে পশুর হাট বসা নিয়ে অনিশ্চয়তা কাটছে না। করোনা চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শ কমিটি ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুরে হাট না বসানোর সুপারিশ করলেও এ বিষয়ে এখনও কোনো নির্দেশনা আসেনি। আর বিশেষজ্ঞরা বলছেন, অনলাইনে পশু বিক্রির বাস্তবায়ন হবে মূল চ্যালেঞ্জ। এদিকে হাট নিয়ে সিদ্ধান্তের অপেক্ষায় আছেন খামারিরা। কোরবানির ঈদের অন্তত 1 থেকে 1.5 মাস আগে থেকেই শুরু হয়ে যায় পশুর হাট বসানোর প্রক্রিয়া। মহামারীর কবলে পড়ে এবার অনেকটাই থমকে আছে সেই কর্মকাণ্ড।
এমন প্রেক্ষাপটে সংক্রমণ প্রতিরোধে 8 দফা সুপারিশ করেছে করোনার চ্যালেঞ্জ মোকাবিলায় গঠিত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে হাট না বসিয়ে অনলাইনে পশু বিক্রির সুপারিশ তাদের। দেশের অন্য সব স্থানে নীতিমালা মেনে হাট বসানোর পক্ষে মত দিলেও শহরের ভেতরে এড়িয়ে যেতে বলা হয়েছে। গত 1 মাসে করোনা সংক্রমণের হার একই রকম। এটাকে যদি আমরা একটা কার্ভের মাধ্যমে দেখাই তাহলে এটা ফ্ল্যাট কার্ভ বলা যাবে। এই অবস্থায় যদি আমরা আরেকটু স্বাস্থ্যবিধি মেনে চলতে পারি, আরেকটু নিয়ন্ত্রণ আরোপ করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের আগামী মাসটা হয়তো সংক্রমণের হারটা কমা শুরু করেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাও এমন সিদ্ধান্তের পক্ষে মত দিলেও বাস্তবায়নকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তারা। আমার মনে হয় এই জাতীয় দুর্যোগে একটা জাতীয় কোরবানি একটা কর্ম পরিকল্পনা চিন্তা করা যেতে পারে, যাতে করে ধরেন একদিকে এই পশু যেন সিংহভাগ মানুষ কিনে নেয়, দ্বিতীয়ত হলো যে এই কেনার সময় যেন কোনো সংক্রমণের ঝুঁকি না বাড়ে। তার মানে পারতপক্ষে অনলাইন ক্রয় বিক্রয় এইটা নিশ্চিত করা। অন্যদিকে হাট নিয়ে সিদ্ধান্তহীনতার খেসারত দেওয়ার শঙ্কায় খামারিরা। করোনা বিপর্যয়ে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন তারা। তো হঠাৎ করে এই সিদ্ধান্তের কারণে তো দেখা যাচ্ছে যে এখন আমরা অনিশ্চয়তায় আছি যে হাট বসবে কি বসবে না। বাংলাদেশের যে সামাজিক অবস্থা, এই অবস্থায় দূরত্ব মেনটেন করে আসলে হাটটা পসিবল না, এটা আমরাও বুঝি। কিন্তু এই ডিসিশনটা যদি আরেকটু আগে নিত বা আগে জানাতো তাহলে আমরা ওইভাবে প্রিপারেশন নিতে পারতাম। কিন্তু এটা আমাদের জন্য আসলে একটা সমস্যা হয়ে যাচ্ছে। হাট সংক্রান্ত নানা নির্দেশনার পাশাপাশি কোভিড মোকাবিলায় আসন্ন ঈদের ছুটিতে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও চট্টগ্রামে অবস্থানকারীদের অন্যান্য স্থানে যাতায়াত বন্ধেরও পরামর্শ দিয়েছে কমিটি। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকা উত্তরে প্রচলিত বড় বড় পশুর হাট বসবে না জানিয়ে মেয়র বলেছেন, অনলাইনে বেচা কেনায় দিতে হবে না হাসিল। দুপুরে কোরবানির পশু বিক্রির অনলাইন মার্কেটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী জানান, অবশ্যই দর কষাকষির সুযোগ সৃষ্টি করতে হবে। করোনা মহামারীর মধ্যেই আসছে ঈদুল আজহা। প্রতিবারের মতো বড় বড় হাটে গিয়ে কোরবানির পশু কেনার বিষয়টি নিয়ে এখনো কাটেনি দ্বিধা। অনলাইনে শনিবার উদ্বোধন করা হয় কোরবানির পশু বেচা কেনার ওয়েবসাইট digitalhat.net। ডিএনসিসি ডিজিটাল হাটের এই উদ্বোধনী অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্টরা। জানানো হয়, গরু পছন্দ করে অনলাইনেই মূল্য পরিশোধের সুবিধা থাকছে ক্রেতাদের জন্য। অনুষ্ঠানে মন্ত্রীরা জানান, ডিজিটালি পশু কেনার ক্ষেত্রে দর কষাকষির সুযোগের পাশাপাশি নিশ্চিত করা হবে গুণগত মান। সেখানে যদি একটা নেগোসিয়েশনে তাদের পরস্পরের মধ্যে সুযোগ থাকে, তো এটাও আর একটা আমার মনে হয় এটা যোগ হতে পারে। কোরবানি হওয়ার উপযুক্ত নয় এমন কোনো পশু যাতে বিক্রি না হয় সেটা আমাদের টিম করে দিচ্ছে। আমরা আমাদের ভেটেরিনারি টিম থাকবে। নতুন পদ্ধতির এই বাজারে ক্রেতারা স্বচ্ছন্দে পশু কিনতে পারবেন জানিয়ে মেয়র বলছেন, ঐতিহ্যবাহী বড় হাটগুলো এবার বসছে না। ডিজিটাল হাটের মাধ্যমে যারা গরু কিনবেন সেই গরুর কোনো হাসিল দেওয়া লাগবে না। ঢাকা শহরের ভিতরে গতবার আমি আফতাবনগরে হাট দেওয়া হয়েছিল, আফতাবনগরে কোনো হাট বসবে না, তেজগাঁতে কোনো হাট বসবে না। গতবার দেওয়া ছিল উত্তরা 10, 11, 12 নম্বরে, ওখানেও কোনো হাট বসবে না। খুলনা, নড়াইল সহ বেশ কিছু জায়গায় ভিন্নধর্মী কোরবানির পশুর হাটের ব্যবস্থা হয়েছে বলে জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে অনলাইনের পাশাপাশি খামার ভিত্তিক গরু বেচা কেনায় গুরুত্ব দিচ্ছে প্রশাসন। কোরবানির গরু বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে 350 খামার। নূরজামাল আতিকের ক্যামেরায় কমলদের রিপোর্ট। প্রতি বছর কোরবানির ঈদে চট্টগ্রামে 4 লাখের বেশি পশু কোরবানি হয়। আর এসব পশুর যোগান আসে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া, নওগাঁ সহ আশপাশের জেলাগুলো থেকে। কিন্তু এবার করোনা সংক্রমণের আশঙ্কায় গরু বাজার নিয়ে দোটানায় প্রশাসন। করোনা ভাইরাস সংক্রমণের আশঙ্কা থাকা সত্ত্বেও নগরীতে 3টি স্থায়ী এবং 4টি অস্থায়ী গরু বাজারে অনুমোদন দিয়েছে সিটি কর্পোরেশন। এক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকি কমাতে 350টি খামারের পাশাপাশি অনলাইন ভিত্তিক গরু বেচাকেনা বড় ধরনের ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বাজারের অনুমোদন দিলেও অনলাইন এবং খামার ভিত্তিক বেচাকেনায় জোর দিচ্ছে প্রশাসন। সিটি কর্পোরেশনকে অনুরোধ করেছি অনলাইন ভিত্তিক গরুর বাজারকে প্রায়োরিটি দেওয়ার জন্য, যাতে মানুষজন এই গরু হাটে ভিড় না করে তারা অনলাইনে গরু কেনাবেচা করতে পারে। আমরা এটাকে উৎসাহিত করি। আগে তো এই খামারিরাও কিন্তু একটা বড় অংশ বাজারে আসতো, আমরা চাচ্ছিল না বাজারে না আসুক,
ওনারা আমাদের যেখানে খামারটা আছে পরিচালনা হচ্ছিল ওইখানে থেকে ওনাদের পশু কেনাবেচা করুক। এটা গরু বাজার কেন্দ্রিক সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেওয়া হয়েছে বিশেষ নির্দেশনা। বেচাকেনাটাও অনলাইনে করার সাথে সাথেও আমরা যে পেমেন্টগুলো যদি আমরা সরাসরি নগদ টাকা না করে যদি কিছু পার্সেন্টও যদি আমরা অনলাইনের মাধ্যমে বা অনলাইন ক্যাশ ট্রান্সফারের মাধ্যমে করা যায় কিনা, এ ধরনের বুথ রাখা যায় কিনা বিভিন্ন ব্যাংকের, এগুলো নিয়ে আলোচিত হয়েছে। বিগত বছরগুলিতে কোরবানির আগ মুহূর্তে ভারত থেকে গরু আসায় খামারিদের ক্ষতির মুখে পড়তে হতো। এবার খামারিরা ভালো দামে বিক্রির আশা করলেও করোনার কারণে দেখা দিয়েছে নানা অনিশ্চয়তা। না, খামার থেকে গরু বিক্রি করার চেষ্টা করতেছি, অনলাইনে বুকিং দিয়ে চলে যায়, কুরবানির টাইমে ডেলিভারি নিয়ে যাচ্ছে আর কি। করোনার কারণে ইন্ডিয়া থেকে গরু আমদানি কম হওয়ার কারণে আমরা ফার্ম থেকে মোটামুটি একটা ভালো মুনাফার আশা করতেছি। যে সব পদক্ষেপ নিতে হয় আমাদের ফার্মের সুরক্ষার জন্য আমরা আমাদের যারা ক্রেতা আসবে সব রকম আমরা ব্যবস্থা রেখেছি এখানে। সঠিক ব্যবস্থাপনায় অনলাইন ভিত্তিক বেচাকেনায় লগ্নি বাঁচানোর আশা খামারিদের। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাতের সময় আরও থাকছে। মাদারীপুরে মানসিক ভারসাম্যহীন নারীর কোল জুড়ে ফুটফুটে ছেলে সন্তান, দায়িত্ব নিতে চান চা বিক্রেতা দম্পতি। মানবিকতার দৃষ্টান্ত বলছেন স্থানীয়রা। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ ফাটে না, ভাঙে না, একবার লাগিয়ে থাকুন নিশ্চিন্তে। আরএফএল ইউপিভিসি থ্রেড পাইপ। আবারও আগের বিশৃঙ্খলায় রাজধানীর গণপরিবহন। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির, যেখানে সেখানে যাত্রী ওঠানামা সহ অতিরিক্ত ভাড়া আদায়ও চলছে। এখনই গণপরিবহনের লাগাম টেনে না ধরলে করোনা সংক্রমণে ভয়াবহ বিপর্যয়ের আশঙ্কা বিশেষজ্ঞদের। সাথিলা শারমিনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিজানুর রহমান। মুখে মাস্ক নেই যাত্রীর, নেই বাসের ড্রাইভার বা সহকারীদেরও। রাজধানীর নগর সার্ভিসে গা ছাড়া ভাব স্বাস্থ্যবিধি মানায়। নিরাপত্তা ঝুঁকিতে আছে, আমরা জানি না যে আসলে কার ক্ষেত্রে কার কাছে করোনা আছে না নাই। আমাদের দেশের জনগণ তো এত বেশি সচেতন না যে তাদের বাধ্য না করা হলে তারা থাকবে, ঘরে থাকবে। এদিকে বাস থামিয়ে যত্রতত্র চলছে যাত্রী ওঠানো বা নামানো। আগের মতো মানা হচ্ছে না, এখন আজকেও যেমন দাঁড়ায় অনেক যাত্রী উঠেছে। অপরদিকে বাস সংশ্লিষ্টদের অস্বীকারের সুরটা বেশ চড়া। তবে মাঠে আইন ভাঙার দায় নিচ্ছে না বাস মালিক সমিতি। যে উঠে দিয়ে দেয়, অনেকে নেয় না। বাজারে ঢাকার মার্কেটে বাজারে সব জায়গায় তো চলাফেরা হইতে আছে। বাসের ভিতরে 2 সিটে না উঠলে করোনা থামে যাবো গা। এই ধরনের যদি কেউ করে থাকে তাহলে আমরা বলবো সেখানে আইন প্রয়োগকারী সংস্থা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নেই। বিশেষজ্ঞদের মতে লকডাউনের সময়টায় সড়কে শৃঙ্খলা আনার সুবর্ণ সুযোগ হারিয়েছে সরকার। ধরার জায়গাটা, গণপরিবহনের বসার জায়গাটা, নতুন নতুন মানুষ ধারা একটু পর পর ইনফেক্টেড হচ্ছে, সেটা ভয়াবহ রূপ ধারণ করতে পারে। আমাদের অথরিটি আছে কিনা, গ্রাউন্ডে কন্ট্রোল আছে কিনা, একজন ম্যাজিস্ট্রেট দিয়ে 14 লক্ষ গাড়িকে ম্যানেজ করবে, এরা যারা চিন্তা করেন তারা কিন্তু আকাশ কুসুম চিন্তা করছেন। বিশৃঙ্খলার অভিযোগ অনেকটা অস্বীকার করে প্রয়োজনে আরও কঠোর হবার কথা জানালেও বিআরটিএ স্বাস্থ্যবিধি যে মেনে চলছে না, এই কথাটা সঠিক না। আমরা দেখতে পাচ্ছি যে আমরা স্বাস্থ্যবিধি মেনেই চলছি, কিন্তু দু একটা ক্ষেত্রে হয়তো এর ব্যতিক্রম হতে পারে। আমরা কোনোখান থেকে কোনো অভিযোগ পেলে অবশ্যই এটার ব্যবস্থা নিব। অনেকটাই আতঙ্কে জীবন বাজি রেখে আসলে কর্মক্ষেত্রে যাচ্ছেন সাধারণ যাত্রীরা। তাদের দাবি যত দ্রুত সম্ভব এই কড়াকড়ি আরও জোরদার করা হোক। সাথিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ঢাকার মতো চট্টগ্রামেও গণপরিবহনে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। বাসের অর্ধেক সিট খালি রাখা সহ সব নির্দেশনায় কাগজে কলমে। এছাড়া ভাড়া 60 ভাগ বাড়ানোর সিদ্ধান্ত হলেও আদায় করা হচ্ছে 100 ভাগ। তবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন, শুধু তদারকি নয়, চালানো হচ্ছে অভিযানও। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। কোনো ধরনের শারীরিক দূরত্ব মানার বালাই নেই চট্টগ্রামে গণপরিবহনে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে গাদাগাদি করে বাসে উঠছেন যাত্রীরা। কেউ কেউ আবার বাদুড় ঝোলা হয়ে। উঠতে নেই জীবাণুনাশক কোনো ব্যবস্থা। ভেতরে চালকের পাশে 4 জন বসার কথা থাকলেও বসছে 7 জন। আগে কজন নিতেন? 3 জন। এখন কজন? এখনো 3 জন। না, টাকা কম নাই। সবাই তো ফোন থেকে নিতেছে, আমি একলা নিতেছি নাকি? পার সিট তো মানুষ নিচ্ছে, ওরা দাঁড়া করায় মানুষ দিচ্ছে। করোনা আগে ছিল তো কি 100 টাকা করে 80 টাকা করে ভাড়া, কিন্তু এখন নিচ্ছে তো অ্যাক্সিডেন্ট 200 টাকা। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের শাহ আমানত সেতুর চত্বরে বাসের জন্য দাঁড়ানো শত শত যাত্রীও মানছেন না সামাজিক দূরত্ব। অনেকের মুখে নেই মাস্কও। এক সিট পর বসানো হবে, কিন্তু এটা হচ্ছে না, মানে আগের মতোই বসানো হচ্ছে। ওরা স্পেয়ার মাস্ক লয়ে যায়,
এগুলো তো দেখার কেউ নাই। চালক সহ 5 জন নিয়ে এই রিম্যাক্সিমা চলার কথা, কিন্তু পেছনে 2 জন ঝুলানো সহ তোলা হয়েছে 10 জন, ভাড়াও দ্বিগুণ। এখানে কয়জন? 4 জন। 6 জন। আগে ছিল 10 টাকা, এখন নিচে 20 টাকা। গণপরিবহনে মানছেন না সড়ক পরিবহন ও সিএমপির নির্দেশনাও। তবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট বলছেন তদারকির পাশাপাশি চালানো হচ্ছে অভিযান। আর সিভিল সার্জন বলছেন সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতন নিজে থেকে যদি না হতে পারি, আমরা কোনো আইন দিয়ে মানুষকে সচেতন করা যাবে না। গাড়িতে বেশি পরিমাণে যদি প্যাসেঞ্জার তুলে তাহলে আমরা তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা 11,000 ছাড়িয়েছে, আর মৃত্যু হয়েছে 200-র বেশি। গণপরিবহনে স্বাস্থ্যবিধি মানার কথা থাকলেও কেউ মানছেন না। এতে করে নিজেরা তো আক্রান্ত হচ্ছেন, পাশাপাশি স্বজনদেরকেও ঝুঁকির মুখে ফেলছেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশে প্রতিদিনই কমছে করোনা পরীক্ষার সংখ্যা, তবে বাড়ছে সংক্রমণের হার। সবশেষ একদিনে নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার সর্বোচ্চ 24 ভাগ। এদিন 11,000-এর বেশি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন প্রায় 2700। 24 ঘন্টায় আরও 30 জনের মৃত্যুতে এ পর্যন্ত মোট মারা গেছেন 2305 জন। দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে তথ্য জানানো হয়। শুক্রবারের তুলনায় প্রায় 2200 কমে শনিবার নমুনা পরীক্ষা হয় 11,193টি। শনাক্ত হয়েছেন প্রায় 2700। সংগ্রহের বিবেচনায় মোট শনাক্তের হার 19.49% হলেও এই দিন ছিল সর্বোচ্চ 24%। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,475টি এবং পরীক্ষা হয়েছে 11,193টি নমুনা। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে 9,29,465টি। 2,686 জন শনাক্ত হয়েছেন এবং এ পর্যন্ত শনাক্ত হয়েছেন 1,81,129 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.00% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.49%। মৃত্যুবরণ করেছেন 30 জন, এ পর্যন্ত 2,305 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.27%। আরও বলা হয়, সারা দেশের হাসপাতালগুলোতে এখনও 10,356টি সাধারণ শয্যা খালি আছে। আইসিইউ ফাঁকা রয়েছে 150। ঢাকাতে 37টি এবং চট্টগ্রাম মহানগরীতে 18টি আইসিইউ খালি আছে বলে দাবি করা হয়। সারা দেশের সাধারণ শয্যা খালি আছে 10,365টি। এর মধ্যে ঢাকা মহানগরীতে 4,111টি শয্যা। সারা দেশে আইসিইউতে ভর্তি আছে 224 জন এবং সারা দেশে খালি আছে 150টি। শারীরিকভাবে সক্রিয় থাকা সহ শিশু কিশোরদের প্রতি যত্নবান হবার পরামর্শ দেওয়া হয় ব্রিফিংয়ে। লিংক খোলা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। করোনার সবশেষ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন বিশ্লেষণ করেছেন সহকর্মী মাহমুদ রাকিব। করোনা শনাক্তের পর থেকে এ পর্যন্ত পরীক্ষা বিবেচনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন গত 24 ঘন্টায়। ঠিক একইভাবে পরীক্ষার যে মোট সংখ্যা তাও কিন্তু গত 24 ঘন্টায় অনেকটাই কমেছে। তা আমরা একটু বিশ্লেষণ করব। শুরুতে আমরা দেখব গেল 24 ঘন্টার বাংলাদেশের যে সার্বিক চিত্র। যদি একটু দেখি, গত 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন 2686 জন এবং এ নিয়ে দেশে মোট আক্রান্ত হলেন প্রায় 1,82,000-এর কিছুটা কম। নতুন করে মৃত্যু হয়েছে আরও 30 জনের। গত 24 ঘন্টায় কিন্তু 0 থেকে 30 বছর পর্যন্ত কেউ মারা যাননি। 51 থেকে 60 বছরের মধ্যে মারা গিয়েছেন 8 জন এবং সবচেয়ে বেশি গত 24 ঘন্টা মারা গিয়েছে 61 থেকে 70 বছর বয়স পর্যন্ত 12 জন এবং এছাড়া 70 ঊর্ধ্ব মারা গিয়েছেন আরও 4 জনে, মোট 30 জন। গত 24 ঘন্টায় বলেছি যে প্রতি 100 জনে শনাক্ত হয়েছে 24 জন করে। গত 7 দিনের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছিল 8 জুলাই 3,489 জন। 8 মার্চ থেকে বাংলাদেশে করোনা শনাক্ত হলো। এরপর থেকে বাংলাদেশে প্রতিদিনকার যে চিত্র কি পরিমাণ শনাক্ত হচ্ছে সেটি একটু আমরা গ্রাফিক্যালি দেখাতে চাই। 8 জুন কিন্তু সেটি বাড়তে বাড়তে 3,000 পেরিয়ে 4,000-এ চলে গেল এবং সবচেয়ে বেশি যে আক্রান্ত হয়েছিল 19 জুন 4,019 জন এবং সেটি কিন্তু কিছুটা আবার একটু আপনি দেখছেন গ্রাফিক্যালি একটু কিছু কমে এসে সেটি কিন্তু এখন থেকেছে 2,686 জনে। সব মিলিয়ে কিন্তু যে বিষয়টি বলা হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে আজকের ব্রিফিংয়ে বলা হয়েছে যে অনেক বেশি সচেতন হতে হবে এবং আজকের যেটি আরেকটি বিষয় গুরুত্ব দেওয়া হয়েছে যে বলেছেন যারা নাগরিকদেরকে ব্যায়াম করতে বলা হয়েছে বিভিন্ন সময়, তারা শারীরিকভাবে শরীরচর্চা করে তাহলে কিন্তু শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা সেটিও বাড়বে। এই ছিল আজকের বিশ্লেষণে। শ্রদ্ধা ও ভালোবাসায় সতীর্থ স্বজন ও কর্মীরা চিরবিদায় জানালেন সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাহারা খাতুনকে।
বনানী কবরস্থানে মায়ের কবরে সমাহিত হলেন তিনি। এর আগে বনানী কবরস্থান মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। যে শহরে বেড়ে উঠেছেন, তৃণমূল থেকে হয়ে উঠেছেন জাতীয় নেতা, আওয়ামী লীগের নীতি নির্ধারক, সে শহরে ফিরেছেন সাহারা খাতুন, তবে নিথর দেহে। বনানী কবরস্থান মসজিদ প্রাঙ্গণে প্রয়াত নেতার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা। জানাজা শেষে রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শহরতলির এ সংসদ সদস্যকে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। দুর্দিনের এই নেত্রীকে চোখের জলে বিদায় জানান দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। স্মৃতি বিজড়িত সংগঠন আওয়ামী আইনজীবী পরিষদ ও মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদায় জানিয়েছেন তাদের প্রিয় সাহারা আপাকে। ছুটে এসেছিলেন তিনবারের এ সংসদ সদস্যের অগণিত কর্মীরাও। ওনার সততা আমাদের জন্য উদাহরণস্বরূপ, আমাদের জন্য নজির। আমরা সেই শিক্ষাটাকে ধারণ করতে চাই। মৃত্যু ভয়কে উপেক্ষা করেও খুনিদের নানা আস্ফলনের মধ্যেও উনি কিন্তু পিছপা হন। অরাজক পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটা গুছিয়ে একটা সুন্দর মন্ত্রণালয় তৈরি করেছিলেন। দীর্ঘদিন কারাগারে ছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অ্যাডভোকেট সারা খাতুন ছিলেন সর্বাগ্রে। স্বজনরা বলছেন, রাজনীতির বাইরেও আওয়ামী লীগে ছিল সাহারা খাতুনের পরিবার। আওয়ামী লীগ পরিবারের একজন বিশ্বস্ত কর্মী ছিলেন। ওনার মধ্যে কোনো ধরনের বিচ্যুতি কোনো কিছু আমরা ছোটবেলা থেকে দেখিনি। বেলা 11:15 বনানী কবরস্থানে দাফন করা হয় বঙ্গবন্ধু কন্যার ঘনিষ্ঠ সহচরকে। মাতা তুরজান নেসার কবরে শায়িত হন তৃণমূলের রাজনীতিক সাহারা খাতুন, যার পুরোটা জীবন উৎসর্গিত ছিল আওয়ামী লীগের জন্য, নেতাকর্মীদের জন্য। এখানে সমবেতরা বলছেন, জীবনের মতো প্রস্থানও অনিবার্য, কিন্তু একটি আদর্শের পেছনে নির্বহভাবে কিভাবে আজীবন লড়াই করা যায় তার উত্তর হয়ে সাহারা খাতুন থাকবেন যুগ যুগান্তর। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। করোনা দুর্যোগে ঢাকায় প্লে গ্রুপে ভর্তিতেই 1.25 লাখ টাকার বেশি ফি দাবি ইংলিশ মিডিয়াম স্কুলের। অনলাইনে ক্লাস না হলেও নিচ্ছে পুরো বেতন, অভিভাবকদের ক্ষোভ। করোনায় চেয়ারম্যান খালেদ আখতারের মৃত্যুতে হুসাইন মোহাম্মদ এরশাদ ট্রাস্ট নিয়ে নতুন করে নাটকীয়তার সৃষ্টি হয়েছে। বিদিশা সিদ্দিককে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে কাজী মামুনুর রশিদ নিজেকে চেয়ারম্যান দাবি করেছেন। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলছেন, চেয়ারম্যান কে হবেন তা আইনগত দিক বিবেচনা করে জানানো হবে। মৃত্যুর আগে আনুমানিক 60 থেকে 70 কোটি টাকার সম্পত্তি ট্রাস্টের নামে লিখে দিয়ে যান হুসেইন মোহাম্মদ এরশাদ, যার একমাত্র সুবিধাভোগী করা হয় পুত্র এরিক এরশাদকে। বেঁচে থাকা অবস্থায় তিনি ট্রাস্টের চেয়ারম্যান ছিলেন। অসুস্থ থাকাকালে তার ব্যক্তিগত সহকারী অবসরপ্রাপ্ত মেজর খালেদ আক্তারকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। চেয়ারম্যান হিসেবে তিনিই দায়িত্ব পালন করলেও গত ফেব্রুয়ারিতে ট্রাস্ট পুনর্গঠন করা হয়। অভিযোগ রয়েছে, এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক নিজের পছন্দের 3 জনকে ট্রাস্টে অন্তর্ভুক্ত করেছেন। শনিবার ভোরে খালেদ আক্তার করোনা আক্রান্ত হয়ে মারা যান। এর কয়েক ঘন্টা পরই এরশাদের প্রেসিডেন্ট পার্কের বাসায় সংবাদ সম্মেলন করে জানানো হয়, নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন কাজী মামুনুর রশিদ। তিনি জানান, খালেদ অসুস্থ থাকায় গত 1 জুলাই তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন ট্রাস্টের অন্য সদস্যরা। জি, লিখিত রেজুলেশন আছে এবং অলরেডি এটা প্রেস নোট আকারে সকল সাংবাদিকদের কাছে এটা পাঠানো হয়েছে। আমরা সর্বসম্মতিক্রমে একজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগ করেছি কাজী মামুনুর রশিদকে। এদিকে এরিক জানান, চাচা জিএম কাদেরের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। এখন চাচার সাথে জিএম কাদেরের সাথে কি যোগাযোগ হয় বা উনি আসে বা উনি না 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 না। ট্রাস্ট এবং এরিকের বিষয়ে জিএম কাদের টেলিফোনে সময় সংবাদকে জানান, ট্রাস্টের পরবর্তী চেয়ারম্যান কে হবে নানা দিক বিবেচনায় পরে তা জানানো হবে। আইনগতভাবে তারা কি আছে সেটার থেকে কথা বলতে হবে। চেয়ারম্যান হিসেবে আমি প্র্যাকটিক্যালি এটাকে আমাকে পুরো জিনিসটা ভেরিফাই করতে হবে। ট্রাস্টের কন্ডিশনস আছে, সেই হিসাবে কি আসতে পারে না আসতে পারে, কি করতে হবে, তার কার কি দায়িত্ব, এগুলো থেকে তাদের কথা বলতে হবে। আর এরিক এরশাদের বিষয়ে জাপার প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় জানান, এরিককে যা শিখিয়ে দেওয়া হয় সে তাই বলে। ওদের যা শিখাই দেয় ও তাই বলে, ওকে তোতা পাখির মতো যা শিখায় ও তাই বলে। এরশাদের মৃত্যুর পর প্রেসিডেন্ট পার্কের বাসায় পুত্র এরিকের সঙ্গে মা বিদিশা সিদ্দিক বসবাস শুরু করলে চাচা জিএম কাদেরের সঙ্গে নানা বিবাদে ধূম্রজালের সৃষ্টি হয়। সে সময় বিদিশা অভিযোগ করেন, তাকে হুমকি দামকি দিয়ে হয়রানি করা হচ্ছে। তবে আজকে তিনি সংবাদ সম্মেলনে থাকলেও কোনো কথা বলেননি। মৌসুম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।
অবশেষে দীর্ঘ 7 বছর বন্ধ থাকার পর আবারও চালু হচ্ছে আবাসিক খাতে গ্যাস সংযোগ। শুরু হয়েছে এই সংক্রান্ত নীতিমালা তৈরির কাজ। নতুন সব সংযোগই প্রিপেইড হবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব। তবে বিশ্লেষকরা বলছেন, নিজস্ব উৎপাদন বাড়ানোর পাশাপাশি গ্যাস বিতরণ সংস্থার দুর্নীতি বন্ধ করা না গেলে টেকসই জ্বালানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করা যাবে না। দেবাশিস রায়ের রিপোর্ট। প্রাকৃতিক গ্যাসের সংকটে 2009 সালে আবাসিক খাতে গ্যাস সংযোগ দেয়া বন্ধ করেছিল সরকার। পরের বছরগুলোতে সীমিত আকারে কিছু সংযোগ দেয়া হলেও 2013 থেকে একেবারেই বন্ধ এই প্রক্রিয়া। দীর্ঘদিন পর গৃহস্থালিতে আবারও গ্যাস সংযোগ উন্মুক্তের পথে এগোচ্ছে জ্বালানি বিভাগ। আবাসিক গ্যাস কানেকশনে খুব বেশি গ্যাসের প্রয়োজন হয় না। এগুলো নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবহিত করেছি। প্রাথমিক আলোচনায় কিছু তথ্য উপাত্ত দিয়েছি। মৌখিকভাবে আমরা অনেকটাই সম্মতি পেয়েছি বলা যায়। মন্ত্রণালয় বলছে, নীতিমালা চূড়ান্ত হলে ধাপে ধাপে বিতরণ সংস্থাগুলোর মাধ্যমে গ্যাস পাবেন বাসাবাড়ির গ্রাহকরা। প্রত্যেকটা কানেকশনই হবে প্রিপেইড। এই মুহূর্তে আমাদের চাহিদা যা আছে তার মধ্যে কোনো বড় ধরনের গ্যাপ নেই, বরং আমরা সাপ্লাইয়ের দিকে একটু প্লাস পয়েন্টের দিকে আসি। বিতরণ সংস্থার দুর্নীতি বন্ধ করা ও নিজস্ব গ্যাস উৎপাদন না বাড়াতে পারলে জ্বালানি ব্যবস্থাপনা টেকসই হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে জ্বালানি খাত বিশ্লেষকদের। দুর্নীতির যে বিষয়টা আমাদের গ্যাস কানেকশনের ক্ষেত্রে এখনো দাপিয়ে বেড়াচ্ছে, এটাকে বন্ধ করতে হবে। দেশব্যাপী গড়ে ওঠা লাখ লাখ অবৈধ আবাসিক সংযোগ এখন বৈধ হবার অপেক্ষায়। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, বিদেশ থেকে আমদানি করা এলএনজি আবাসিক খাতে উন্মুক্তের সুযোগে বিতরণ সংস্থাগুলোর প্রতারকদের অপতৎপরতায় অবৈধ সংযোগের দায় যদি বেড়ে যায়, সেক্ষেত্রে বড় অঙ্কের রাজস্ব ঘাটতি সামলাতে হবে জ্বালানি বিভাগকে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। অতিবৃষ্টি আর উজানের ঢলে দ্বিতীয় দফায় বন্যার কবলে সুনামগঞ্জবাসী আবারও প্লাবিত হয়েছে হাওর নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছেন হাজার হাজার মানুষ। সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। ছবি তুলেছেন দিগেন সিংহ। সীমান্তের ওপার থেকে তীব্র বেগে নেমে আসছে পাহাড়ি ঢল, সাথে অবিরাম ভারী বর্ষণ। এতে করে শেষ জুনের বন্যার পানির সঙ্গে নতুন বানের পানি যোগ হয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। সুনামগঞ্জ পৌর এলাকার 90% ঘরবাড়ি পানির নিচে। পৌর শহরের আবাসিক এলাকার সড়ক ঢলের পানিতে নিমজ্জিত রয়েছে। সুনামগঞ্জ সদরের সঙ্গে তাহিরপুর, বিশ্বম্বরপুর, জামালগঞ্জ ও ছাতক উপজেলার সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে মানুষেরা দুর্ভোগে পড়েছেন। আমরা গড়ের ভিতরে আপনার কোমর পানি, আর গরুর গড়ও আপনার কোমর পানি। ওখানে আমরা গরু বা চলে খুব বেকার মাঝে আসছি, গাড়িতে যাওয়া যাচ্ছে না, কারণ রাস্তা সারা রাস্তা পানির নিচে। জেলার 11 উপজেলার 29টি ইউনিয়নের 45,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বানভাসী মানুষের মাঝে এখনো ত্রাণ সামগ্রী না পৌঁছানোর অভিযোগ পাওয়া গেছে। বন্যা গেছে, আমরা সরকার দিয়ে কোনো সহযোগিতা পাইছি না, এবং মেম্বার চেয়ারম্যান যে ওইগুলো আমরা দেখাশোনা কোনো নাই, খবর নেই। এদিকে বানভাসী মানুষের জন্য বিভিন্ন সহায়তার কথা জানালেন জেলা প্রশাসক। উপজেলা পর্যায়ে যে বরাদ্দকৃত ত্রাণ সামগ্রী এবং টাকা আছে, সেটি দিয়ে শুকনা খাবার বিতরণের কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। প্রথম দফার বন্যার পানি নামতে না নামতেই দ্বিতীয় দফার বন্যায় বিপর্যস্ত অবস্থার মধ্যে ফেলেছে সুনামগঞ্জবাসীকে। এই অবস্থায় বানভাসী মানুষেরা আরও সহযোগিতার দাবি জানিয়েছেন। সুনামগঞ্জ তাহিরপুর সড়ক থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। চলছে না কোনো অনলাইন ক্লাস কিংবা শিক্ষা কার্যক্রম, অথচ শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফির পুরোটাই আদায় করছে রাজধানীর মাস্টার মাইন্ড স্কুল। ফি দিতে দেরি হলে শিক্ষার্থীদের দেয়া হচ্ছে ভর্তি বাতিলের হুমকিও। মার্জিয়া রিপোর্ট। প্লে গ্রুপে ভর্তি ফি 1,20,000 টাকা, প্রতি মাসে বেতন 17,000। উপরের ক্লাসে টাকার অঙ্কটা বাড়তেই থাকে। এমনি করেই বছর শেষে রাজধানীর স্বনামধন্য ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক মুনাফা দাঁড়ায় 36 কোটি টাকায়। অথচ করোনা মহামারীতে টিউশন ফি দিতে দেরি হয় শিক্ষার্থীদের ভর্তি বাতিলের হুমকির অভিযোগ অভিজাত স্কুলটির বিরুদ্ধে। ফুল পেমেন্ট না করলে আমাদের বাচ্চাদেরকে অনলাইনে বসতে দিবে না, তারপরে স্কুল থেকে রাস্টিকেট করবে। আমরাও মানসিকভাবে
বিধ্বস্ত হয়ে যাচ্ছি। মার্চ থেকে জুন পর্যন্ত অনলাইনে কোনো ক্লাস নেয়নি স্কুলটি। জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে ক্লাস শুরুর ঘোষণা দিয়ে 12 তারিখের মধ্যে টিউশন ফি পরিশোধের সময়সীমা বেঁধে দেওয়া হয়, না হলে করতে দেয়া হবে না অনলাইন ক্লাস। স্কুলের কোনো কার্যক্রম চলেনি, সেই 4 মাসের জন্য ওরা ফুল টিউশন ফি আমাদের কাছ থেকে যোগ করে দাবি জানাচ্ছে। এমন আচরণের প্রতিবাদে মাঠে নেমেছেন অভিভাবকরা। কর্তৃপক্ষের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, তারা কোনো রকম কর্ণপাত করেননি। বলছি যতদিন করোনা আছে ততদিন টিউশন ফি এবং রিএনরোলমেন্ট ফি বা রিঅ্যাডমিশন ফিটা হচ্ছে 50% করা। এই ঘটনাকে দুঃখজনক বলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালক জানালেন, অভিযোগ প্রমাণিত হলে নেওয়া হবে ব্যবস্থা। আমরা আশা করি অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলবেন না বলে জানানো হয়। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। হাজারো ভুয়া কোভিড রিপোর্ট দেওয়ার পর জেকেজি চেয়ারম্যান সাবরিনার দাবি, জানতেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি, মহাপরিচালক কিছু না বললেও সাফাই গেয়ে সংস্থার বিজ্ঞপ্তি। কোরবানির 20 দিন আগেও রাজধানীতে পশুর হাট বসা নিয়ে অনিশ্চয়তা, অনলাইনে কিনলে দিতে হবে না হাসিল, চট্টগ্রামে খামার থেকে বেচা কেনার প্রস্তুতি। আবারও আগের মতো গণপরিবহনে বিশৃঙ্খলা, তোয়াক্কা করছে না স্বাস্থ্যবিধির। দেশে কমছে করোনা পরীক্ষা, বাড়ছে সংক্রমণের হার, একদিনে 30 জনের মৃত্যু। বৃষ্টি আর উজানের ঢলে সুনামগঞ্জে দ্বিতীয় দফার বন্যায় প্লাবিত হাওড়াঞ্চল, পানিবন্দী 45,000 পরিবার। অশ্রুসিক্ত শ্রদ্ধা ও ভালোবাসায় সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ নেতা সাহারা খাতুনকে চিরবিদায়, বনানীতে মায়ের কবরে সমাহিত। এই ছিল রাতের সময়ে। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।